ডিসেম্বর ২০২২-এর এক ঠান্ডা সকাল ছিল। মুম্বাইয়ের আকাশ হালকা ধোঁয়াশা, সমুদ্রের বাতাস ভেজা ও ধীর ছিল। কিন্তু বান্দ্রা ওয়েস্টে দাঁড়িয়ে থাকা এই বিশাল হাভেলিটির ভেতরে সবকিছু এক অদ্ভুত নীরবতায় থমকে গিয়েছিল। এই হাভেলিতেই থাকত অনন্যা মেহরা, সেই মেয়ে যার সম্পর্কে একসময় বলা হতো যে তার জীবন কোনো ফিল্মি তারকার চেয়ে কম নয়। সৌন্দর্য, সম্পদ, খ্যাতি সবকিছু তার পায়ে লুটিয়েছিল। কিন্তু আজ সে সেই হাভেলিতে একটি হুইল চেয়ারে বসে জানালার বাইরে শূন্য দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়েছিল। ২ মাস আগে অক্টোবরের এক রাতে এক ভয়ানক দুর্ঘটনায় তার পৃথিবী ছিনিয়ে নিয়েছিল। তার বাবা মা, তার স্বামী সবাই এক মুহূর্তে তার থেকে দূরে চলে গিয়েছিল। শুধু সেই বেঁচেছিল, ভাঙা, আহত এবং সবচেয়ে বেদনাদায়ক সত্যের সাথে। তার পাগুলো এখনও তার শরীরের অংশ ছিল, কিন্তু তার জীবনের অবলম্বন ছিল না। ডাক্তাররা স্পষ্ট বলে দিয়েছিল যে তার আবার হাঁটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু আসল যন্ত্রণা শুধু এই ছিল না যে সে চলতে পারত না, বরং এই যে জীবনের ঝলমলে আলোর পেছনে সে সবসময় অহংকারের দেওয়াল গড়ে তুলত, এবং এখন সেই অহংকার, সেই একাকিত্বের মাঝে সে তার নিজের কষ্টের মধ্যে ডুবে যাচ্ছিল। তার ব্যক্তিগত নার্স পূজা তার পেছনে দাঁড়িয়েছিল, হাতে শাল ও ওষুধ। ম্যাডাম, যদি আপনি ক্লান্ত হয়ে থাকেন তবে ভেতরে চলুন। অনন্যা হালকা কিন্তু খুবই তিক্ত হাসি দিল। ক্লান্তি পূজা? আমি সেই দিন থেকে ক্লান্ত যেদিন আমার দুনিয়া শেষ হয়েছে। এখানে বসি বা রুমে কী বা পার্থক্য হয়? বাতাস থেকে পাতা নড়ছিল, কিন্তু অনন্যার জীবনে সবকিছু থমকেছিল। সে জানত না যে কিছুদিনের মধ্যেই এই হাভেলির দরজায় এক সাধারণ গরিব যুবক তার ভাগ্য পরিবর্তন করতে আসছে, এবং সেই আগত মুহূর্তটি তার ভাঙা জীবনের গল্প চিরতরে বদলে দেবে। পরের সন্ধে বান্দ্রার বাতাস কিছুটা ভারী ছিল। সমুদ্র থেকে আসা ঠান্ডা ভেজা বাতাস সেই বিশাল হাভেলির নীরবতাকে আরও গভীর করছিল। অনন্যা তার হুইল চেয়ারে বসে দূর আকাশের দিকে দেখছিল, মুখে সেই একই তিক্ততা, সেই একই পরাজয় মেনে নেওয়া ক্লান্তি। পূজা শান্ত হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু দুজনের মাঝে এক ভারী নীরবতা ছিল, যেন জীবন নিজেই থেমে গিয়েছিল। তখনই গেটের বাইরে কারো ধীরে ধীরে চলার আওয়াজ এলো। পূজা সতর্ক হল এবং বলল, কে ওখানে? এটা ব্যক্তিগত এলাকা। কিন্তু জবাবে শুধু একটি দুর্বল, ধীর কণ্ঠস্বর এলো। নমস্তে বঞ্জি, আমার নাম রবি কুমার। আমি মালিশ এবং ঐতিহ্যবাহী থেরাপি করি। শুনেছি এখানে কারোর গুরুতর আঘাত লেগেছে। যদি অনুমতি দেন তবে আমি সাহায্য করতে চাই। পূজা হতবাক হয়ে গেল, অথচ অনন্যা তার দিকে তাকালও না। শুধু তার সাধারণ পোশাকের দিকে একবার তাকিয়ে বিদ্রূপের হাসি ছুড়ে দিল, এক অবজ্ঞাপূর্ণ হাসি। তুমি আমার সাহায্য করবে? এই হাভেলির ভেতরে ঢোকারও তোমার সামর্থ্য নেই, আর আমার পা ঠিক করবে? অনন্যার আওয়াজ সমুদ্রের বাতাসের চেয়েও বেশি তীব্র এবং কর্কশ ছিল। রবির উপর প্রতিটি শব্দ তীরের মতো লাগল, কিন্তু তার মুখে সেই শান্ত ভাব ছিল। ম্যাডাম, আমি জোর করছি না। কখনো কখনো ঈশ্বর এমন হাত দিয়েই সাহায্য করেন যাদের কথা আমরা ভাবিও না। অনন্যার রাগ যেন ফেটে পড়ল। বাস, ডাক্তাররা হার মেনে গিয়েছে, আর তুমি এক গরিব মালিশওয়ালা, তুমি অলৌকিক কাজ করে দেবে? রবি মাথা নিচু করল। আমি কিছু নই ম্যাডাম, যা হয় ঈশ্বর করেন, আমি শুধু মাধ্যম। অনন্যার ধৈর্য ভেঙে গেল। যন্ত্রণা, রাগ আর অহংকার একসাথে উপচে পড়ল। ঠিক আছে, যদি তুমি এত মহান হও তবে প্রমাণ করো। যদি তুমি আমাকে দাঁড় করিয়ে দাও, হাঁটার যোগ্য করে দাও, তবে আমি তোমাকে সবকিছু দেব। আমার বাড়ি, আমার টাকা, আর হ্যাঁ, আমি তোমার স্ত্রীও হয়ে যাব। পূজার হাত কাঁপতে লাগল, কিন্তু রবি শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে থাকল। তার চোখে না লোভ ছিল, না ভয়, ছিল কেবল দয়া আর এক অদ্ভুত গভীরতা। ধীরে ধীরে সে বলল, যদি এটাই আপনি চান তবে আমি চেষ্টা করব। অনন্যা ভেতর থেকে ফুটছিল, এবং সেই চ্যালেঞ্জপূর্ণ রাগে সে ইশারা করল যে রবি শুরু করতে পারে। রবি হাঁটু গেড়ে বসল, তার পুরনো ব্যাগ থেকে তেল বের করল এবং খুব সাবধানে অনন্যার পা স্পর্শ করে মালিশ শুরু করল। বাতাসে গরম তেলের হালকা সুবাস ছড়িয়ে গেল। প্রথমে অনন্যা অবজ্ঞার সাথে হাসছিল, কিছু হবে না, আমি 2 মাস ধরে কিছু অনুভব করতে পারিনি। কিন্তু কিছুক্ষণ পরেই তার মুখের রং বদলে গেল। সে এক হালকা উষ্ণতা অনুভব করল, যেন কোনো বন্ধ শিরা ধীরে ধীরে জেগে উঠছে। তার ভেতরে কিছু নড়ে উঠল, সে শ্বাস আটকে ধরল। এরপর তার বায়ে এক সামান্য নড়াচড়া হলো, এতটাই ছোট যে অন্য কারোর চোখে হয়তো নাও পড়ত। কিন্তু 2 মাসের অন্ধকারে ডুবে থাকা অনন্যার জন্য এটা সূর্যের প্রথম আলোর রোশনির মতো ছিল।
এটা কি ছিল? সে ফিসফিস করে বলল। পূজা হাত চাপা দিল। ম্যাডাম, আপনি কি সত্যিই অনুভব করলেন? অনন্যার চোখ বিস্ফারিত হল, ঠোঁট কাঁপতে লাগল। 2 মাসে প্রথমবার তার শরীর সাড়া দিয়েছিল। রবি শান্তস্বরে বলল, আজকের জন্য এতটুকুই যথেষ্ট ম্যাডাম। যদি আপনি চান তবে আমি কাল আবার আসব। এবং কোনো লোক দেখানো ছাড়া সে চলে গেল। অনন্যা তার চলে যাওয়া পদচিহ্ন দেখতে থাকল। তার ভেতরে চাপা অন্ধকার কেঁপে উঠল। ভয়ও ছিল, কিন্তু তার নিচে কোথাও এক ছোট্ট নাজুক আশা জ্বলে উঠল, যে হয়তো, কেবল হয়তো, তার জীবন এখনও শেষ হয়নি। সেই রাতে হাবেলিতে এমন এক নীরবতা ছড়িয়েছিল যেন সময় নিজেই থেমে গিয়েছিল। বাইরে সমুদ্রের ঢেউ নিজেদের আওয়াজে ডুবে ফিরে যাচ্ছিল, কিন্তু অনন্যার ভেতরে অন্যরকম এক কোলাহল উঠছিল। এক অস্থিরতা, এক ভয় এবং এক ক্ষীণ আশা, যা নিভে যেতে যেতেও পুরোপুরি নিভছিল না। সে হুইলচেয়ারে বসে জানালার পাশে দূরে জলজলে মুম্বাইয়ের আলোর দিকে দেখছিল। সেই আলো যা কখনো তাকে তার শক্তির অনুভূতি দিত, আজ তাকে আরও একা অনুভব করাচ্ছিল। তার হাত বার পায়ের কাছে যাচ্ছিল। সে সেই জায়গাটি স্পর্শ করছিল যেখানে সন্ধ্যায় রবির চাপ লেগেছিল। ওটা কি সত্যিই নড়াচড়া ছিল? এই প্রশ্ন তার মনে বার প্রতিধ্বনিত হচ্ছিল। পূজা দুধ নিয়ে এলো, তখন অনন্যা চুপ করে রইল। পূজা ধীরে ধীরে জিজ্ঞেস করল, ম্যাডাম, ব্যথা কি বেড়েছে? অনন্যার আওয়াজ ভেঙে গেল। ব্যথা নয়, আমি শুধু বুঝতে পারছি না যে আজ কি হলো। 2 মাস ধরে কিছু হয়নি, আর আজ? সে বাক্যটি শেষ করতে পারল না। পূজা দেখল যে প্রথমবার অনন্যার চোখে অহংকার নয়, বরং এক ভয় আর সামান্য আলো ছিল। রাত লম্বা ছিল। শুরুতে সে নিজেকে বোঝালো যে সব কল্পনা ছিল, কিন্তু হৃদয়ের গভীরে কোথাও সেই নড়াচড়া তাকে বার ভাবতে বাধ্য করছিল। সকালের হালকা রোদ ঘরে ছড়ালো। তখন পূজা নাস্তা সামনে রাখল। অনন্যা কোনো তর্ক না করে বলল, রেখে দাও, আমি খাওয়ার চেষ্টা করব। পূজার মুখে এক হালকা স্বস্তি দেখা গেল। এই 2 মাসে এই প্রথমবার ছিল যখন অনন্যা রাগ না করে কোনো কথা মেনে নিয়েছিল। কিন্তু অনন্যার চোখ বার হাবেলির গেটের দিকে উঠছিল। সে প্রতিটি মৃদু আওয়াজে চমকে উঠছিল, প্রতিটি পদক্ষেপে হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। সে নিজে স্বীকার করতে চাইছিল না, কিন্তু সত্যিটা এই ছিল, সে কারোর জন্য অপেক্ষা করছিল। এই আশার মধ্যে ভয়ও ছিল, কালকের নড়াচড়াটা কেবল একটি কাকতালীয় ঘটনা না হয়। প্রায় 9টা নাগাদ রাস্তার মোড় থেকে সেই পরিচিত চলন দেখা গেল। পুরনো ব্যাগ কাঁধে, বিনম্র হাসি মুখে এবং চোখে সেই একই শান্তি। রবি গিটের দিকে এগিয়ে আসছিল। অনন্যা তাকে দেখেই এক অদ্ভুত স্বস্তি অনুভব করল, সাথে এক হালকা জড়তাও। পূজা ঝুঁকে দেখে ধীরে স্বরে বলল, ম্যাডাম, মনে হয় উনি এসে গিয়েছেন। অনন্যা প্রথমবার মনে মনে স্বীকার করল, হ্যাঁ, আমি তারই অপেক্ষা করছিলাম। রবি ভেতরে এলো। তখন নিরাপত্তাকর্মীদের আচরণও বদলানো লাগছিল। আজ তাদের কাছেই সাধারণ যুবককে অপরিচিত লাগছিল না। রবি পূজাকে নমস্কার জানালো এবং অনন্যার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, ম্যাডাম, আজ কেমন লাগছে? অনন্যা তার দিকে তাকালো, কিন্তু আজ তার চোখে কঠোরতা ছিল না। আমি ঠিক আছি। আর গতকাল যা হলো? সে শব্দ খুঁজছিল, কিন্তু রবি তার দ্বিধা দূর করে দিল। ম্যাডাম, ওটা আপনার দেহের নিজস্ব শক্তি ছিল। আমি শুধু চেষ্টা করি, বাকি সব ঈশ্বরের ইচ্ছা। তার সরলতা, তার বিনয় অনন্যাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে গেল। প্রথমবার তার মনে হল যে এই যুবকের মধ্যে কোনো লোভ নেই, কোনো স্বার্থ নেই, আছে কেবল এক পরিষ্কার হৃদয় আর বিশ্বাস। অনন্যা ধীর স্বরে বলল, আমরা কি আজ আবার চেষ্টা করতে পারি? রবি মাথা নিচু করে বলল, নিশ্চয়ই ম্যাডাম, প্রতিদিন সামান্য চেষ্টা হয়তো আপনাকে আপনার সফরের আরও কাছাকাছি নিয়ে যাবে। সেই মুহূর্তে অনন্যার মনে হল যে তার জগতে এক ছোট আলো ফিরে এসেছে, সেই আলো যা দামি ডাক্তাররা আনতে পারেনি, কিন্তু এক সাধারণ যুবক তার শান্ত হাত দিয়ে নিয়ে এলো। রবি সেই সকালে তার পুরনো ব্যাগ এমনভাবে খুলল যেন তাতে কোনো অমূল্য জিনিস লুকিয়ে আছে। অনন্যা হুইলচেয়ারে ব্যালকনির কাছে বসেছিল, মুখে এক অদ্ভুত সতর্ক আশা, ভয়ও আর কোথাও না কোথাও দ্বিধাও। তার সবচেয়ে বেশি ভয় এটাই ছিল যে আগের সন্ধ্যায় যে নড়াচড়াটা হয়েছিল তা যেন শুধু একটা নাটক প্রমাণ না হয়। পূজা তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখেও আজ কিছু একটা বদলেছিল, এক হালকা ঝলক, যেন সেও কোনো অলৌকিক ঘটনার অপেক্ষা করছিল। রবি নরম গলায় বলল, ম্যাডাম, আজ আমাদের একটু বেশি সময় লাগবে।
যদি কোথাও কষ্ট হয় তবে বলে দেবেন। অনন্যা চুপচাপ সম্মতিতে মাথা নাড়াল। রবি তেল নিয়ে কয়েক ফোঁটা তার হাতের তালুতে ঘুষল এবং অত্যন্ত সাবধানে অনন্যার পায়ের ওপর হাত রাখল। এইবার তার স্পর্শ আরও কোমল, আরও চিন্তাভাবনা করে দেওয়া ছিল, যেন সে জানত যে এটা শুধু শরীরের মালিশ নয়, বরং কোনো ভেঙে যাওয়া আশাকে আবার স্পর্শ করার সময়। শুরুর কিছু মিনিটে বিশেষ কিছু হল না। ঘরে শুধু তেলের হালকা সুবাস এবং বাইরে থেকে আসা সমুদ্রের বাতাসের শব্দ ছিল। কিন্তু অনন্যার মন ভেতরে ভেতরে অস্থির ছিল। সে কখনো চোখ বন্ধ করছিল, কখনো খুলছিল। প্রতিটি সেকেন্ড তার কাছে ভারী লাগছিল। 5 মিনিট, তারপর 10। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তার হাঁটুর ওপরে কোথাও এক উষ্ণতা ছুটল, হালকা, যেন কোনো বরফ জমা জায়গা নিচ থেকে গলতে শুরু করেছে। অনন্যার বুক এক ঝটকায় উঠল। থামো! সেই অনুভূতি আবার। তার আওয়াজ ভয় আর আশা দুটোতেই কাঁপছিল। রবি কোনো উত্তেজনা না দেখিয়ে শান্ত স্বরে বলল, ভালো ম্যাডাম, এইবার শিরাগুলো আগের চেয়ে দ্রুত প্রতিক্রিয়া দিচ্ছে। শুধু শ্বাস স্বাভাবিক রাখুন। পূজা তার হাত ধরে দাঁড়িয়েছিল, তার চোখ প্রায় আর্দ্র। কিছু মুহূর্ত পরেই এক হালকা কম্পন তার উরু থেকে শুরু করে পায়ের গোছ পর্যন্ত ছড়িয়ে গেল। ব্যথা নয়, বরং কোনো ঘুমন্ত জিনিসের ধীরে ধীরে জেগে ওঠা। এই অনুভূতি অনন্যার জন্য কোনো ঝড়ের চেয়ে কম ছিল না। 2 মাসের অসারতার পর শরীরের এমন সাড়া পাওয়া গভীর অন্ধকারে হঠাৎ করে প্রদীপ চলে ওঠার মতো ছিল। রবি চাপটি কিছুটা সামঞ্জস্য করল, গভীর কিন্তু নিয়ন্ত্রিত। সে প্রতিটি মুহূর্তে অনন্যার শ্বাসপ্রশ্বাস আর মুখের ভাবের ওপর নজর রাখছিল, যেন কোনো অভিজ্ঞ বৈদ্য জানে যে শরীর কতদূর সহ্য করতে পারে। 30 মিনিট পর সে হাত ধীরে ধীরে সরিয়ে নিল। ম্যাডাম, আজ এতটুকুই যথেষ্ট। শিরাগুলো খুব ভালোভাবে প্রতিক্রিয়া দিচ্ছে এবং বেশি করলে শরীর ক্লান্ত হতে পারে, সে শান্ত স্বরে বলল। অনন্যা দীর্ঘশ্বাস ফেলে দেখল যে তার শরীর ক্লান্ত, কিন্তু তার ভেতরে যে ঝলক দেখা দিয়েছে তা 2 মাসে প্রথমবার অনুভূত হয়েছিল। রবি, ডাক্তাররা তো বলেছিল যে কোনো আশা নেই, তাহলে এইসব কেন? তার আওয়াজ এখন ভাঙা ছিল না, এখন তাতে জিজ্ঞাসা ছিল। রবির চোখে সেই সরল বিনয় ছিল। ডাক্তাররা তাদের হিসাবে সঠিক বলেন ম্যাডাম, কিন্তু কখনো কখনো শরীর নিজেই রাস্তা তৈরি করে, আমরা শুধু চেষ্টা করি। অনন্যা তাকে দেখতে দেখতে এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। এই ছেলেটি যতটা সাধারণ দেখাচ্ছিল তার মন ততটাই অসাধারণ ছিল। এবং ঠিক তখনই হাবেলির বাইরে একটি কালো বড় গাড়ি এসে থামল। পূজা জানালা দিয়ে দেখল, তারপর ঘুরে এসে ধীর আওয়াজে বলল, ম্যাডাম, মনে হয় রাজীব মালহোত্রাজি এসে গিয়েছেন। অনন্যার চোখে ছড়িয়ে থাকা আশা ধীরে ধীরে সংকুচিত হয়ে সতর্কতায় বদলে গেল। সে জানত আজ আরও এক সংগ্রাম শুরু হতে চলেছে। রাজীব মালহোত্রার বড় কালো গাড়ি যেই হাবেলির সামনে এসে থামল, পুরো পরিবেশে এক ঠান্ডা অস্থিরতা ছড়িয়ে গেল। সেই গাড়ি থামার আওয়াজেই ক্ষমতা এবং সন্দেহ দুটোই প্রতিফলিত হচ্ছিল। অনন্যা হালকাভাবে শ্বাস আটকে ধরল। সে জানত যে মামাজির এই সময়ে আসা কোনো ভালো সংকেত নয়। পূজা একপাশে সরে গিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রবি শ্রদ্ধার সাথে মাথা নিচু করল, কিন্তু রাজীবের চোখ সাথে সাথেই তার ওপর স্থির হল, তীব্র সন্দেহের এবং কোথাও না কোথাও অপমানের সাথে ভরা। অনন্যা, সে কৃত্রিম উদ্বেগের সাথে বলল, শুনেছি তুমি কোনো মালিশওয়ালা দিয়ে চিকিৎসা করাচ্ছ। মালিশওয়ালা শব্দটি বলার তার ভঙ্গি এমন ছিল যেন সে কাদার মধ্যে পড়ে থাকা কোনো কাপড় দেখছে। রবি বিনম্রভাবে বলল, স্যার, আমি শুধু সাহায্য। কিন্তু রাজীব হাত তুলে তাকে থামিয়ে দিল। তোমার সাথে কথা হচ্ছে না। তারপর সে অনন্যার দিকে ঝুঁকে বলল, তুমি বোঝো কি এই রকম লোক কারা হয়? এই বাড়ির সম্পদ কি সামান্য? আজ চিকিৎসা করতে এসেছে, কাল যেন সিন্দুক খুলে না দেয়। তার কথায় শুধু সন্দেহ ছিল না, এক প্রকার মালিকানাও ছিল। অনন্যা ভয় পেল না। মামাজি, আপনি অকারণে বাড়িয়ে বলছেন, এ আমার কথায় এসেছে। তোমার কথায়? রাজীবের চোখ ছোট হয়ে গেল। ডাক্তার স্পষ্ট বলে দিয়েছিল যে তোমার পায়ে কোনো আশা নেই, আর এখন তুমি কোনো অচেনার উপর বিশ্বাস করছ? এই কথা অনন্যার হৃদয়ে তীরের মতো লাগল। সে থেমে বলল, দুর্ঘটনার পর আমি ভেঙে গিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে প্রতিটি মানুষ আমাকে ঠকাবে। রাজীব মাথা ঘুরিয়ে রবির দিকে তাকাল। আর তুমি কোন অধিকারে আমার ভাগ্নির এত কাছে দাঁড়িয়ে আছো? কত টাকা নিয়েছ তুমি? পূজা সাথে সাথে বলল,
স্যার, রবি 1 পয়সাও চাননি। রাজীব কিছুক্ষণের জন্য থমকে গেল, তারপর আরও বেশি সন্দেহপ্রবণ হয়ে উঠল। আরে বাহ, টাকা ছাড়া কেউ রোজ রোজ কেন আসবে? এই দুনিয়া বিনামূল্যে ভালো কাজ করে না, বুঝেছ? অনন্যার মুখ শক্ত হয়ে গেল। যদি এর কারণে 2 মাস পর আমার পায়ে নড়াচড়া এসে থাকে, তবে আপনি একে লোভ বলুন, আমি একে আশা বলি। ঘরের পরিবেশ হঠাৎ থমকে গেল। রবি অনন্যার দিকে তাকাল। তার চোখে বিস্ময় নয়, সম্মান ছিল। রাজীব এই পরিবর্তন হজম করতে পারল না। মানে তুমি এখন এই ছেলের ওপর ভরসা করতে শুরু করেছ? তার আওয়াজে অবজ্ঞার চেয়ে ভয় বেশি ছিল, ভয় যে তার নিয়ন্ত্রণ আলগা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে কঠোর স্বরে বলল, আগামীকাল থেকে এই ছেলে এই বাড়িতে আসবে না, এটা আমার সিদ্ধান্ত। অনন্যার সঙ্গে সঙ্গে কোনো দ্বিধা না করে বলল, না, এটা আমার বাড়ি এবং সে আসবে যতক্ষণ আমি চাইব। রাজীবের মুখে রাগ আর অবিশ্বাসের ঝড় একসাথে উঠে এলো। তার জন্য এটা কেবল চিকিৎসা ছিল না, এটা তার নিয়ন্ত্রণ ভাঙার শুরু ছিল। রবি পরিবেশ শান্ত করার চেষ্টা করল। ম্যাডাম, যদি আপনি চান তবে আমি। কিন্তু অনন্যা তাকে থামিয়ে দিল। না রবি, তুমি কালও আসবে, এটা আমার সিদ্ধান্ত। রাজীব গভীর শ্বাস ফেলল, কিন্তু তার চোখে যে আগুন জ্বলে উঠেছিল তা স্পষ্ট বলে দিচ্ছিল যে এই সংঘাত এখানেই শেষ হবে না। এবং সেই মুহূর্তে কিছু না বলেও তিনজনেই অনুভব করল আগামী দিনগুলোতে এই হাবেলিতে শুধু চিকিৎসা নয়, সংগ্রামও হতে চলেছে। হাবেলিতে রাজীব মালহোত্রা চলে যাওয়ার পরে এমন এক নীরবতা ছড়িয়ে পড়েছিল যা কেবল দেওয়ালে নয়, অনন্যার হৃদয়েও বসে গিয়েছিল। তার হুইলচেয়ার জানালার পাশে থেমেছিল, যেখান থেকে সমুদ্রের দূরের আওয়াজ কখনো শান্তি দিত, কিন্তু আজ তাতেও অস্থিরতা ছিল। কিছুক্ষণ আগে পর্যন্ত যে আশা তার ভেতরে ধীরে ধীরে অঙ্কুরিত হচ্ছিল, রাজীবের শব্দগুলো যেন তাকে ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এইবার অনন্যা ভেঙে পড়ার পাত্রী ছিল না। পূজা ধীরে ধীরে তার কাছে এসে বলল, ম্যাডাম, আপনি ঠিক আছেন? অনন্যা হালকা ক্লান্ত শ্বাস ফেলল। ঠিক নেই পূজা, কিন্তু আগের মতো ছড়িয়ে যাওয়ারও পাত্রী নই। তার কণ্ঠে সেই স্থিরতা ফিরে আসছিল যা একসময় তার পরিচয় ছিল। ওদিকে রাজীব বাইরে গাড়ির দিকে যেতে যেতে কারো সাথে ফোনে টেনে টেনে বলছিল, হ্যাঁ, মিটিং কালকেই ডাকো, পাওয়ার অফ অ্যাটর্নির কাগজপত্রও বের করো, অনন্যার ওপর নজর রাখা জরুরি, আর ওই ছেলেটার ওপরও। তার আওয়াজে চিন্তা নয়, বরং নিয়ন্ত্রণ হারানোর ভয় স্পষ্ট ছিল। ভেতরে রবি তার জিনিসপত্র গোছাতে গিয়ে থেমে থেমে অনন্যার দিকে দেখছিল। তার মুখে আজ এক অন্যরকম দায়িত্ব এবং বিভ্রান্তি ছিল। ম্যাডাম, সে ধীর স্বরে বলল, যদি আমার কারণে বাড়িতে উত্তেজনা বাড়ছে তবে আমি কাল। অনন্যার সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিল। রবি, যদি তুমি না আসো তবে এই জয় রাজীবের হবে, আমার নয়। আর আমাকে এখন কারও আদেশে বাঁচতে হবে না, নিজের শক্তিতে বাঁচতে হবে। তুমি আসবে, কালও, এবং যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ। পূজা হালকা হাসির সাথে বলল, আপনি যা করছেন রবি ভাইয়া, তা সত্যি দোয়ার মতো। রবির মনে আজ এক আলাদা বোঝা ছিল, যেন সে অনুভব করছিল যে সামনের রাস্তা শুধু চিকিৎসার নয়, সংগ্রামেরও হতে চলেছে। সেই সন্ধ্যায় অনান্যা রুমে একা ছিল। নীরবতায় তার শ্বাস-প্রশ্বাসের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। সে ধীরে ধীরে তার পায়ের উপর হাত রাখল, চোখ বন্ধ করল এবং কালকের কম্পন, আজকের উষ্ণতা সব মনে করল। এই স্মৃতিগুলোতে এক নতুন জেদ বাসা বেঁধেছিল যে এখন সে কারও দয়া বা কারও সিদ্ধান্তের উপর নির্ভর করবে না। সে হুইলচেয়ারের হাতল ধরল, শরীরকে একটু সামনের দিকে ঝুঁকাল এবং ধীরে ধীরে চাপ দিল। কোনো অলৌকিক ঘটনা হল না, কোনো বড় নড়াচড়াও না, কিন্তু তার উরুতে এক হালকা শিরশিরানি ছুটল, এতটাই যে সে নিজে চমকে গেল। ভয়ও হল এই অনুভূতি আবার না হারিয়ে যায়, কিন্তু সেই ভয়ের পেছনে আশার এক উষ্ণ কিরণ লুকিয়েছিল। রবি ঠিকই বলে, সে নিজেকে বলল, শরীর নিজেই রাস্তা তৈরি করে। ঠিক সেই সময় পূজা রুমে ঢুকল এবং তাকে এমন দেখে ঘাবড়ে গেল। ম্যাডাম, আপনি পড়ে যেতে পারতেন, হায়। অনান্যা হেসে দিল, দীর্ঘ সময় পরে প্রথম শান্ত হাসি। পূজা, আজ আমি কারো জন্য নয়, নিজের জন্য চেষ্টা করেছি। তার শব্দে সেই ঝলক ছিল যা মাস ধরে অনুপস্থিত ছিল। পূজার চোখ ভিজে গেল। সে জানত এটা কেবল দাঁড়ানোর চেষ্টা ছিল না, এটা অনান্যার নিজের দুর্বলতার বিরুদ্ধে প্রথম জয় ছিল। ঘরে হালকা বাতাস বইল এবং অনান্যা প্রথমবার অনুভব করল যে সামনের সময়টা কঠিন হলেও, বিশেষ করে রাজীবের ষড়যন্ত্রে ভরা হলেও, সে এখন একা নয়, না তার লড়াইয়ে, না তার আশায়। এবং রাতের এই শান্ত মুহূর্তে তার ভেতরে এক নতুন সকাল উদিত হতে লাগল,
যা যে কোনো ঝড়ের চেয়ে বড় ছিল। পরের সকালে হাবেলিতে হালকা ঠান্ডা ছিল, কিন্তু বাতাসে এমন এক দমবন্ধ ভাব ভাসছিল যা অনান্যার হৃদয়েও নেমে আসছিল। সে জানালার পাশে বসে সমুদ্রের ঢেউ দেখছিল, কিন্তু তার মনে কালকের হালকা শিরশিরানি বারবার ফিরে আসছিল, যেন কোনো অন্ধকার ঘরে হঠাৎ একটি ছোট মোমবাতি জ্বলে উঠেছে। পূজা চা নিয়ে এলো। তখন সে দেখল যে অনান্যার চোখ দূরে কোথাও স্থির হয়ে আছে। ম্যাডাম, আপনাকে চিন্তিত মনে হচ্ছে, সে ধীরে ধীরে বলল। অনান্যা ধীর শ্বাস নিল। চিন্তিত নয়, শুধু প্রস্তুত হচ্ছি। আমার মনে হচ্ছে আজ এমন কিছু হতে চলেছে যা সহজ হবে না। সেই সময় রবি ভেতরে এলো, একটু ইতস্তত করে। নমস্তে ম্যাডাম, সে ধীর স্বরে বলল। অনন্যা হালকা করে হাসল। আমার মনে হয়েছিল আজ তুমি হয়তো ভয় পেয়েছ এবং আসবে না। রবি মাথা নাড়ল। যদি ভয়ের কারণে পিছু হটে যাই তবে আমি এখানে আসার যোগ্যই নই। তার শব্দে বিনয়ও ছিল এবং দৃঢ়তাও। কিন্তু সেই মুহূর্তে যতটা শান্তি ছিল তা পলকের মধ্যে ভেঙে গেল। বাইরে থেকে উঁচু আওয়াজ আসছিল, কদমের, কাগজের এবং অধিকারের আওয়াজ। রাজীব মালহোত্রা দুজন আইনজীবী এবং একজন অ্যাকাউন্ট্যান্টকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করছিল। আইনজীবীদের মধ্যে একজন এসেই ঘরের পরিস্থিতি জরিপ করল, যেন সে আগেই জানত যে এখানে কোনো মতবিরোধ হতে চলেছে। রাজীবের চোখে আজ সম্পূর্ণ পরিকল্পনা স্থির ছিল। অনন্যা, সে তীক্ষ্ণ স্বরে বলল, আমাদের কিছু জরুরি কাগজে স্বাক্ষর করাতে হবে। তোমার স্বাস্থ্যের অবস্থা দেখে এই দায়িত্ব আমাকে সামলাতে হবে, ডাক্তারও এটাই বলেছেন। এই শুনে অনন্যার ভেতরে কিছু একটা ভেঙে পড়ল। কোন ডাক্তার, কখন কথা হলো? তার চোখে সন্দেহের এক তীব্র ঝলক দেখা দিল। সে কাগজগুলোর দিকে না তাকিয়েই বলল, কোন ডাক্তারের সাথে কথা বলেছেন আপনি, মামা, আর কখন? রাজীব একবার থামল, তারপর জোর দিয়ে বলল, অনন্যা, তুমি আবেগপ্রবণ হচ্ছ। এই ছেলেটা রোজ বিনামূল্যে কেন আসছে? দুনিয়াতে মানুষ কোনো স্বার্থ ছাড়া কিছু করে না। সে সরাসরি রবির দিকে আঙুল তুলল। আমার একে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আইনজীবীরাও অস্বস্তিতে পড়লেন, যেন রাজীবের আগ্রাসন তাদের প্রত্যাশার চেয়ে বেশি ছিল। রবি শান্ত স্বরে বলল, স্যার, আমি শুধু সেটাই করছি যা আমি বাধা করেছিলাম। আমার কাজ কেবল ম্যাডামের অনুমতিতে চলে। রাজীব উত্তেজিত হয়ে উঠল, একে আমি বাড়ি থেকে বের করে। কিন্তু তার কথা শেষ হবার আগেই অনন্যা কড়া স্বরে বলল, বাস। ঘরে নীরবতা নেমে এলো। কেউ আমাকে এটা বলবে না যে আমার জন্য কি সঠিক, অনন্যা দৃঢ় কণ্ঠে বলল, এবং আমি কোনো কাগজে স্বাক্ষর করব না যতক্ষণ না আমি নিজে চাই। রাজীবের মুখ লাল হয়ে গেল, রাগে, অপমানে এবং নিয়ন্ত্রণ হারানোর ভয়ে। কিন্তু সে কিছু করতে পারল না। ধীরে ধীরে সে বাইরে চলে গেল, তার পেছনে আইনজীবীরাও। তবে যাওয়ার সময় তাদের মধ্যে একজনের দৃষ্টিতে স্পষ্ট ছিল যে রাজীবের কথায় কিছু গণ্ডগোল আছে। দরজা বন্ধ হবার সাথে সাথে অনন্যার শ্বাস দ্রুত হল। রবি ধীরে ধীরে বলল, আজ আপনি অনেক বড় একটি লড়াই জিতেছেন। অনন্যা তার দিকে তাকাল। না রবি, আজ তো শুধু শুরু হয়েছে, আসল লড়াই এখন সামনে। আর এটা সত্যি ছিল, কারণ ঠিক তখনই বাইরে যেতে যেতে রাজীবের মুখে এক নতুন এবং আরও বিপজ্জনক পরিকল্পনার ইঙ্গিত ফুটে উঠছিল, যেন এই ঝড় এখনও দূরে নয়, বরং দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। দুপুরের বৃষ্টি ধীরে ধীরে হাবেলির আকাশকে আরও ভারী করছিল। ফোঁটার একটানা পড়ার আওয়াজ ঘরের নীরবতাকে আরও গভীর করছিল। অনন্যা জানালার কাছে বসেছিল, কিন্তু তার মন অন্য কোথাও ভটকছিল। রাজীবের লাল চোখ, তার বিরক্তি এবং তার পেছনে লুকিয়ে থাকা কোনো অন্ধকার পরিকল্পনা। পূজা পর্দা ঠিক করতে করতে বলল, ম্যাডাম, আজ মামাজি একটু বেশিই রেগেছিলেন বলে মনে হচ্ছে, আমার ভয় লাগছে। অনন্যা ধীরে ধীরে বলল, আমারও পূজা, কিন্তু ভয় পেয়ে পিছু হটব না, শুধু জানি না সে পরের পদক্ষেপ কী নেবে। তার শব্দেই দ্বিধা এবং শক্তি দুটোই একসাথে বিদ্যমান ছিল। তখনই বাইরে গেটের দিক থেকে এক জোরে আওয়াজ এলো, যেন কেউ গেট সজোরে ধাক্কা মেরেছে। অনন্যা চমকে জানালার দিকে গেল। সেখানে সে কালো রেনকোট পরা দুজনকে দেখল, যারা রবিকে ঘিরে ধরে কিছু জিজ্ঞাসাবাদ করছিল। বৃষ্টি তীব্র ছিল, কিন্তু সেই লোকগুলোর গতিবিধি স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের মধ্যে শত্রুতা ছিল, এবং রবি শুধু শান্ত হয়ে তাদের থামানোর চেষ্টা করছিল। একজন লোক তার ব্যাগটি টেনে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল। অনন্যার হৃৎপিণ্ড যেন নিচে পড়ে গেল। হে ভগবান, এই লোকগুলো কারা? পূজা কাঁপতে থাকা গলায় বলল, ম্যাডাম, এদেরকে মামাজির লোক বলে মনে হচ্ছে। অনন্যার আঙুলগুলো হুইল চেয়ারে চেপে ধরল। সে চাইলেও নিচে ছুটতে পারছিল না, এবং এই অসহায়তা তাকে ভেতর পর্যন্ত ভেঙে দিচ্ছিল। নিচে রবি ভেজা কাপড়ে বোঝানোর চেষ্টা করছিল, ভাই, আমি শুধু চিকিৎসা করি, আর কিছু নয়। কিন্তু বৃষ্টির আওয়াজ তার কথাগুলো ডুবিয়ে দিচ্ছিল। তখনই একটি গাড়ি এসে থামল।
রাজীব নামল, ছাতাও নিল না, যেন এই সম্পূর্ণ পরিস্থিতির ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং রবিকে দেখে বলল, এখন বুঝলাম আমি, অনন্যা তোমার কথা কেন মানে, তুমি তাকে মানসিকভাবে দুর্বল করছ। রবি শান্ত স্বরে উত্তর দিল, স্যার এটা সত্যি নয়, আমি। রাজীব সঙ্গে সঙ্গে বাধা দিল, চুপ, যদি কাল এই বাড়ির আশেপাশেও রাখা যায় তবে পরিণতি ভালো হবে না, প্রতিটি ভুলের মূল্য দিতে হয়। তার ইশারায় দুজন রবিকে হালকা ধাক্কা মেরে পেছনে সরিয়ে দিল, এমনভাবে যে অপমান অনুভূত হয় কিন্তু আঘাত না লাগে। এটা ছিল শুধু একটি সতর্কতা, এবং এই সতর্কতার নাটক রাজীব ইচ্ছে করেই বৃষ্টির মধ্যে খেলছিল। উপরে জানালায় দাঁড়িয়ে অনন্যা এই সব দেখতে দেখতে ভেঙে পড়তে শুরু করেছিল। তার বুক দ্রুত ধরফর করছিল, রাগ থেকে নয়, বরং এই ভয় থেকে। সে এমন একজন মানুষকে এই ঝড়ের মুখে দাঁড়িয়ে দিয়েছে যাকে সে এখন অত্যন্ত মূল্যবান মনে করতে শুরু করেছিল। পূজা ধীরে ধীরে বলল, ম্যাডাম, আপনার গিয়ে কিছু বলা উচিত। অনন্যা চোখ বন্ধ করল, না, এখনও নয়। যদি আমি নিচে যাই তবে সে তার আসল রূপ আরও বেশি লুকিয়ে ফেলবে, কিন্তু আমি রবিকে আঘাত পেতে দেব না, যাই হোক না কেন। নিচে রবি কোনো তর্ক না করে তার ঘেজা ব্যাগটি তুলে নিল। তার মুখে অপমানের কষ্ট ছিল, কিন্তু তার চেয়েও গভীর এক সংকল্প যে এই লড়াই এখন শুধু অনন্যার নয়, তারও হয়ে গেছে। সে ধীরে ধীরে বৃষ্টির মধ্যে অদৃশ্য হয়ে গেল, এবং উপরে জানালায় দাঁড়িয়ে থাকা অনন্যার চোখ ভরে এলো। রবি, আমি তোমাকে একা ছাড়ব না, সে ধীরে স্বরে বলল। এই ঝড়ের মোকাবিলা আমরা একসাথে করব, যে কোনো পরিস্থিতিতে। সেই রাতে হাভেলির বড় বারান্দাগুলোতে যে নীরবতা ছড়িয়ে পড়েছিল তা শুধু নিস্তব্ধতা ছিল না, আগত যুদ্ধের পূর্বাভাস ছিল। রাত ধীরে ধীরে হাভেলির উপর নেমে আসছিল, কিন্তু এবার অন্ধকারের ভার শুধু বাইরে ছিল না, অনন্যার হৃদয়েও ভারী ভাব নেমে এসেছিল। ঘরের হালকা আলোয় বসে সে বারবার জানালার বাইরে দেখছিল, কিন্তু তার চোখের সামনে বারবার সেই দৃশ্যই ঘুরছিল। ভেজা কাপড়ে রবি, তার চোখে সেই চাপা কষ্ট এবং কিছু না বলেই পিছনে ফিরে যাওয়া। এমন অস্থিরতা সে আগে কখনো অনুভব করেনি, সম্ভবত এই কারণে যে শেষবার যখন সে কোনো আপনজনকে হারিয়েছিল সেখানে তার পুরো পরিবার ছিল, এবং আজ সেই পুরনো ভয় নতুন চেহারার সাথে তাকে ঘিরে ফেলেছিল। পূজা ঘরে এলো এবং ধীরে ধীরে বলল, ম্যাডাম, ওষুধ খেয়ে নিন, না হলে রাতভর ঘুম আসবে না। অনন্যা দৃষ্টি না ঘুরিয়েই বলল, ঘুম? আজ ওষুধও আমাকে আরাম দিতে পারবে না পূজা। তার কণ্ঠস্বর ধীর ছিল কিন্তু ভারী, যেন কোনো গভীর আঘাতের উপর হাত রাখা হয়েছে। কিছু মুহূর্ত পর সে জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি দেখেছ তো, যদি আজ রবির কিছু হয়ে যেত তবে? সে চুপ করে গেল, কিন্তু তার চোখে চিন্তা ছিল, ভয় নয়। আমি আমার আর কোনো আপনজনকে আবার হারাতে পারব না পূজা, আর না। পূজার মুখে হালকা উদ্বেগ ফুটে উঠল, কিন্তু সে শুধু তার পাশে বসে বলল, ম্যাডাম, আপনি একা নন, আর রবিও আপনাকে ছেড়ে যাবে না। গভীর রাত হতে হতে হাভেলি শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু অনন্যার মন আরও অস্থির ছিল। সে প্রথমবার তার ভেতরে জেগে ওঠা সম্পর্ককে নাম দেওয়ার চেষ্টা করছিল না, সে শুধু বোঝার চেষ্টা করছিল। তাতে স্নেহ ছিল, বিশ্বাস ছিল, এবং সবচেয়ে বেশি ছিল ভয়। সে ধীরে ধীরে হুইলচেয়ারের ব্রেক খুলল এবং ঘরের মাঝখান পর্যন্ত এলো। মেঝে ঠান্ডা ছিল, কিন্তু তার ভেতরে এক গরম ঢেউ উঠছিল, জিদের, আশার। সে নিজের পায়ের ওপর হাত রাখল, গভীর শ্বাস নিল এবং মনে মনে বলল, যদি আমি সত্যি লড়াই করতে চাই তবে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, তার জন্য এবং নিজের জন্য। সে ধীরে ধীরে শরীরকে সামনে ঝুঁকাল, পায়ের ওপর একটু চাপ দিল। প্রথমে হালকা ঝিনঝিন অনুভূতি হল, তারপর এক তীব্র টান, যেন কোনো বেশি অনেক দিন পর জেগে উঠল। তার হাঁটুতে ব্যথাও ছিল, কিন্তু সেই ব্যথার মধ্যে এক ছোট্ট আশা লুকিয়েছিল। সে আরও জোর দিল, কিন্তু শরীর টলে গেল। তখনই পূজা দ্রুত ভেতরে এসে তাকে ধরল, ম্যাডাম, আপনি যদি পড়ে যেতেন। অনন্যার শ্বাস দ্রুত চলছিল, কিন্তু তার চোখে আগের চেয়ে বেশি আলো ছিল। পূজা, আমি পড়ে যেতে ভয় পাই না, আমি শুধু এই ভয়ে আছি যে যদি কাল রবি ফিরে না আসে তো। তার এই কথা বলার সাথে সাথেই প্রথম অশ্রু তার কালে গড়িয়ে পড়ল। পূজা ধীরে ধীরে তার হাত ধরে বলল, ম্যাডাম, যে মানুষগুলো মন থেকে আসে তারা মন থেকেই ফিরে যায়। অনন্যা মাথা নিচু করল এবং তার দৃষ্টি ফোনের ওপর স্থির হল। সে অনেকবার তুলল, আবার রাখল। ভয় এবং চাওয়ার লড়াই চলছিল। আমি কি তাকে কল করব,
যদি মামা জানতে পারেন তো, কিন্তু যদি সে একা অনুভব করে তো। এই সব ভাবতে ভাবতে হঠাৎ সে জানালার দিকে ঘুরে ধীরে ধীরে বলল, রবি, যা হলো তা আমাদের মাঝে শেষ রেখা নয়, এটা তো শুধু শুরু। কাল তুমি এসো, আমি তোমাকে জানাতে চাই যে আমি এখন একা লড়তে চাই না। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু বাতাসে এখনও ভারী ভাব ছিল, যেন সকাল আসার আগে রাত নিজেও শ্বাস আটকে দাঁড়িয়ে আছে। এবং সেই রাতে ঘরের নীরবতায় অনন্যার একই প্রার্থনা প্রতিধ্বনিত হতে থাকল, যে কাল রবি সেই গেটে আবার দেখা দেবে, নিরাপদ, হাসি মুখে, যেমন সব সময় আসত। সকালে ঠান্ডা বাতাস এখনও পুরোপুরি উজ্জ্বল হয়নি, কিন্তু হাবেলির জানালাগুলোতে পড়া হালকা আলো অনন্যার অস্থিরতাকে আরও স্পষ্ট করছিল। সে রাতভর কঠিনভাবে চোখ বন্ধ করেছিল, প্রতিটি আওয়াজে চমকে উঠছিল, প্রতিটি পার হয়ে যাওয়া ছায়াকে রবি মনে করছিল এবং প্রতিবারই হতাশ হচ্ছিল। পূজা যখন ধীরে ধীরে ঘরে প্রবেশ করল, তখন সে অনন্যার চোখের ক্লান্তি এবং মনের অস্থিরতা দুটোই পড়ে নিল। ম্যাডাম, আজ তবে একদম বিশ্রাম নেননি, অনন্যা ধীরে স্বরে বলল। বিশ্রাম নেব কি করে পূজা? যদি আজ সেও না আসে, তবে হয়তো আমি নিজেকেই নয়, আমার আশাকেই হারিয়ে ফেলব। পূজা হালকা হাসির সাথে বলল, ম্যাডাম, সত্যিকারের মানুষ অবশ্যই ফিরে আসে, দেরি হলেও। ঠিক সেই সময় নিচ থেকে তীব্র নয় কিন্তু পরিচিত চাকার এক ধীর আওয়াজ উঠল, সেই কাঠের ক্যাচক্যাচ শব্দ, সেই কদমের নিয়মিত চাল। অনন্যার হৃদয় যেন হঠাৎ করে ধরপড় করা ভুলে গেল, লাফা দ্রুত ফিরে এলো। সে জানালার দিকে ঝুঁকল এবং সেখানে গেটের কাছে রবিকে দেখা গেল। আজ তার কাপড় পরিষ্কার ছিল, কিন্তু মুখে হালকা ক্লান্তির ছায়া বিদ্যমান ছিল। পূজা উৎসাহিত হয়ে বলল, ম্যাডাম দেখলেন, সে এসে গেল। অনন্যার চোখে স্বস্তি নেমে এলো, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই তার নজর রবির ধীর চাল এবং হাতের তালুতে থাকা হালকা ক্ষতের দিকে আটকে গেল। যখন রবি ঘরে পৌঁছালো, অনন্যার সময় নষ্ট না করে জিজ্ঞেস করল, এই চোট কি করে লাগল? কাল কি তারা কিছু করেছে? রবি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। না ম্যাডাম, শুধু রাস্তায় পিছলে গিয়েছিলাম, কিন্তু তার কণ্ঠে সেই জড়তা ছিল যা সত্য গোপনকারীদের মধ্যে থাকে। অনন্যা নরম কিন্তু দৃঢ়স্বরে বলল, আমার কাছে মিথ্যে বলো না, আমি সব দেখেছি। তুমি অভিযোগ করো না কেন? কিছু মুহূর্তের নীরবতার পর রবি ধীরে ধীরে বলল, কারণ ম্যাডাম, অভিযোগ করলে শুধু ভয় বাড়ে এবং সাহস কমে। যদি আমি ভয় পেয়ে পিছু হটে যেতাম, তবে গতকাল যা হয়েছে তার মানে তারাই বার করত, এবং আমার মনে হলো আপনার আমাকে দরকার। আমি আমার অপমান নিয়ে নয়, আপনার অবস্থা নিয়ে বেশি চিন্তিত। তার চোখে প্রথমবার হালকা এক কঠোরতা দেখা গেল, শান্তির নয় বরং সিদ্ধান্তের। এটি ছিল রবির নতুন রূপ। এরই মধ্যে রবি পকেট থেকে একটি ছোট মোড়ানো কাগজ বের করল। ম্যাডাম, এটা আমাকে রাতে ঘরের দরজায় লাগানো অবস্থায় পাওয়া গিয়েছিল। কাগজ শুকিয়ে গিয়েছিল, কিন্তু তাতে লেখা শব্দগুলো যেন এইমাত্র রক্ত দিয়ে লেখা হয়েছে, দূরে থাকো, এটি শেষ সতর্কতা। অনন্যা কাগজটি ধরল এবং তার হাত আপনা আপনি ঠান্ডা হয়ে গেল। এটি এখন শুধু হুমকি ছিল না, এটি ছিল ঘোষণা যে খেলা এখন প্রকাশ্যে শুরু হয়ে গেছে। রবি, তোমার কি আন্দাজ আছে এটা কে করেছে? রবি গভীর শ্বাস নিল। হয়তো সেই লোকগুলো বা অন্য কেউ, যার ভয় হচ্ছে যে আমি আপনার পাশে আছি। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। অনন্যার আঙুল কাঁপল, কিন্তু এবার ভয় থেকে নয়, এক অটল সাহস থেকে। সে ধীরে ধীরে বলল, যেই এটা করছে সে মনে করছে ভয় দেখিয়ে আমাদের আলাদা করে দেবে, কিন্তু এখন আর নয়, আমি পিছু হটব না রবি। রবি প্রথমবার মন থেকে হাসল। তাহলে ম্যাডাম, আজ থেকে লড়াই একা হবে না, আমরা দুজন মিলে লড়ব। এবং এই সকালেই যখন সূর্য মেঘের মধ্যে দিয়ে উকি দিচ্ছিল, হাবেলিতে প্রথমবার কারোর মনে হল যে ঝড়কে ভয় পাওয়ার সময় শেষ হয়ে গেছে, এখন মোকাবিলা করার সময়। রবির ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই হাবেলিতে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু অনন্যা অনুভব করছিল যে এই নীরবতা স্বাভাবিক ছিল না, যেন বাড়ির দেওয়ালগুলো কিছু লুকিয়ে রেখেছে। সে নিজের ঘরে বসে সেই সতর্কতামূলক ছোট কাগজটিকে হাতে নিয়ে ধীরে ধীরে ভাঁজ করছিল এবং খুলছিল। তাতে লেখা শব্দ, এটি শেষ সতর্কতা, এখন শুধু ভয় তৈরি করছিল না, বরং একটি সত্যের দিকে ইঙ্গিত করছিল যে বিপদ রবির জন্য বাইরে থেকে নয়, হয়তো এই ঘরের ভেতর থেকেই আসছে। পূজা ধীরে ধীরে বলল, ম্যাডাম, আপনার কি সত্যি মনে হয় যে বাড়ির ভেতরে কেউ জড়িত আছে? অনন্যার চোখ হালকা শক্ত হল। শুধু সন্দেহ নয় পূজা, আমি অনুভব করছি কেউ জানে যে রবি আমার জন্য কতটা জরুরি, এবং সেই আমাকে ভাঙার চেষ্টা করছে।
এরই মধ্যে নিচ থেকে হল থেকে কোনো ফোনের তীক্ষ্ণ ঘণ্টির আওয়াজ এলো। অনন্যা হঠাৎ জানালার দিকে তাকাল। নিচে নিরাপত্তারক্ষী অর্জুন ফোনে কথা বলছিল। তার পিঠ শক্ত ছিল এবং আওয়াজ চাপা, কিন্তু তার দুটো শব্দ স্পষ্ট শোনা গেল, রবি আর নজর রাখা। এটা শুনে অনন্যার শ্বাস হালকা আটকে গেল। যখন অর্জুন ফোন রেখে গেটের দিকে দ্রুত পা বাড়াল, তার চালে সেই ঘাবড়ানো ভাব ছিল না যা কোনো চিন্তিত মানুষের হয়, বরং সে এমন একজন মানুষের চালে চলছিল যে কোনো আদেশ পালন করছে। অনন্যা সাথে সাথে পূজার দিকে ঘুরে বলল, এখন কারো কাছে কিছু বলো না এবং অর্জুনকে আমার কাছে আসতে দিও না। আমার মনে হচ্ছে সে শুধু নিরাপত্তারক্ষী নয়। জানালা দিয়ে সে দেখল যে অর্জুন বাইরে গিয়ে সেই দুজন লোকের সাথে কথা বলছে যারা গতকাল রবিকে ঘিরে ধরেছিল। কথা লম্বা ছিল না, কিন্তু তাদের মধ্যেকার স্বাভাবিকতা এটা বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে এই সব হঠাৎ নয়, আগে থেকেই ঠিক করা ছিল। বাগানের দূর কোণে রবি তার ছোট বোতলগুলো এবং কাপড় ঠিক করছিল। তার মুখে সেই শান্ত ভাব ছিল যা সে সবসময় দেখাত, কিন্তু আজ তার চোখে এক সতর্ক ঝলকও ছিল, যেন সে জানে যে কেউ তার প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখছে। এবং সত্যি সত্যি সে বারবার পিছনে ঘুরে দেখছিল, কিন্তু সেখানে শুধু গাছের হালকা ছায়া ছিল। এরই মধ্যে অর্জুন তার কাছে এলো এবং সাধারণ স্বরে বলল, তুমি বাইরে বেশি থেকো না, পরিবেশ ঠিক নেই। তার শব্দগুলো সতর্কতার মতো লাগল, কিন্তু তার চোখে সেই সফটনেস ছিল না যা সত্যিকারের চিন্তিত মানুষের হয়। সেখানে এক প্রকার আদেশ পালন করার উত্তেজনা ছিল। রবি হেসে বলল, ধন্যবাদ, আমি সাবধানে থাকব। কিন্তু ভেতরে সে বুঝে গিয়েছিল এটা চিন্তা নয়, নজরদারি ছিল। ঘরে ফিরে এসে অনন্যা ধীরে ধীরে বলল, পূজা, যদি অর্জুনও জড়িত থাকে তবে এর মানে হলো এখানে শুধু রবিকে ভয় দেখানোর ব্যাপার নয়, এখানে সব আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে এবং এর সূত্র কোথাও না কোথাও মামাজি পর্যন্ত যায়। সে গভীর শ্বাস নিল, চোখ কঠোর হলো। আমি আর অপেক্ষা করব না। যদি কেউ আমারই ঘরে আমাকে আর রবিকে আলাদা করার চেষ্টা করছে, তবে আমাকে নিজেই সত্য খুঁজে বের করতে হবে। এবং সেই মুহূর্তে প্রথমবার অনন্যার মনে হলো যে সে শুধু বিপদের মুখোমুখি হচ্ছে না, সে এমন একটা বাড়ি বুঝতে যাচ্ছে যেখানে প্রতিটি দেওয়াল, প্রতিটি নজর এবং প্রতিটি কদম হয়তো তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কিন্তু সে থামার পাত্রী ছিল না, এখন নয়। হাবেলির লম্বা বারান্দাগুলোতে আজ এক অন্যরকম নীরবতা ছিল, এমন নীরবতা যা অনন্যাকে ভেতর পর্যন্ত বিচ্ছিল। সে তার হুইল চেয়ারকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে নিরাপত্তা কক্ষ পর্যন্ত পৌঁছাল। তার মনে শুধু একটি চিন্তা ছিল, অর্জুন আসলে কি লুকিয়ে রাখছে। দরজা একটু খোলা ছিল এবং ভেতর থেকে ভিডিও চলার ধীর আওয়াজ আসছিল। সে সাবধানে একপাশে দাঁড়িয়ে গেল। স্ক্রিনে যা দেখল তা তার শ্বাস আটকে দিল। রবির বাগানে নেওয়া একটি ভিডিও, এমন অ্যাঙ্গেল থেকে রেকর্ড করা হয়েছে যা স্পষ্ট বোঝায় যে এটি কেউ গোপনে তৈরি করেছে। এখানে সাধারণ সিসিটিভি ফুটেজ ছিল না, এখানে নজরদারি ছিল। অর্জুন চেয়ার থেকে উঠল এবং কাউকে ফোনে বলল, হ্যাঁ স্যার, রেকর্ডিং পাওয়া গেছে। পরের নির্দেশ। এই স্যার কে? উত্তর সে আগেই জানত, রাজীব সিং। অনন্যা তৎক্ষণাৎ পিছনে সরে গেল, যাতে অর্জুন তাকে দেখতে না পায়। তার ভেতরে এখন ভয় নয়, বরং এক কঠিন উপলব্ধি তৈরি হয়েছিল যে খেলা ভেতর থেকেই চলছে। সে নিজেকে বলল, এই বাড়ি আর আগের মতো নেই এবং এখানে প্রতিটি নজরই বিশ্বাসের যোগ্য নয়। এরই মধ্যে বাইরে পুরনো নিমগাছের কাছে রবিকার সরঞ্জাম প্রস্তুত করছিল। হাওয়ায় এক অদ্ভুত অস্থিরতা ছিল, যার কারণে সে বারবার পিছনে ঘুরে দেখতে লাগল। তার মনে হল যেন কেউ তার প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখছে। তখনই একটি কালো গাড়ি ধীরে ধীরে কাছে এসে থামল। সেই দুজন লোক নামল যারা আগে তাকে ধমক দিয়েছিল। তাদের মধ্যে একজন স্বস্তির হাসির পরিবর্তে এক ঠান্ডা হাসি হেসে বলল, বেশি এগিয়ে যেও না, বড়লোকেরা কি করে সেটা বোঝা তোমার সাধ্যের বাইরে। রবি তার ঘাবড়ে যাওয়া ভাব লুকিয়ে শান্ত স্বরে বলল, আমি এখানে শুধু কাজ করতে আসি, কারো সাথে লড়তে নয়। দ্বিতীয় লোকটি সামনে ঝুঁকে বলল, কাজ নাকি ভুল জায়গায় পা রাখা? রবি তাদের চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, আমার পা আমার মনের হিসাব অনুযায়ী চলে। তার শব্দ শান্ত ছিল, কিন্তু তাতে এক দৃঢ়তা লুকিয়েছিল। সে ভয় পেতে চাইছিল না, কিন্তু বিপদও বুঝতে পারছিল। গাড়ি চলে যেতে যেতে শুধু একটি বাক্য রেখে গেল, যেখানে আগুন লাগে ছাই সেখানেই তৈরি হয়, সাবধানে থেকো রবি। রবি সেই গাড়িটিকে দৃষ্টি দিয়ে অনুসরণ করতে থাকল এবং মনে মনে বলল, যদি ব্যাপারটা শুধু হুমকি হতো তবে তোমরা এতবার আসতে না, কিছু বড় কিছু হতে চলেছে।
উপরে ঘর থেকে এই সব দেখছিল অনন্যা। তার বুক কেঁপে উঠল। তার এখন পাকাপাকিভাবে বিশ্বাস হয়ে গেল যে ব্যাপারটা কেবল রবিকে ভয় দেখানোর নয়, এখানে তাকে আলাদা করার একটি সুচিন্তিত চেষ্টা চলছে। সে সাথে সাথে ঘরের দিকে ফিরল এবং গভীর শ্বাস নিয়ে ফোন তুলল। পূজা, রবিকে এখনই ভেতরে ডাকো। আর হ্যাঁ, অর্জুনের ওপর নজর রাখো। সে এখন শুধু রক্ষী নয়, অন্য কারোর ইশারায় চলছে। পূজা ঘাবড়ানো গলায় বলল, ম্যাডাম, মামাজি। অনন্যা ধীরে স্বরে বলল, হ্যাঁ, এবং এখন আমি অপেক্ষা করব না। যদি কেউ এটা মনে করে যে আমাদের আলাদা করতে পারবে, তবে সে ভুল। তার শব্দগুলো ধীর ছিল, কিন্তু সেগুলোতে প্রথমবার এমন এক শক্তি ছিল যা হাবেলির শান্ত বাতাসকেও বদলে দিল, যেন আগত সময় শুধু ঝড় নয়, বরং সত্য প্রকাশ হবে। ক্ষমতা হাবেলির ওপর চাপ সৃষ্টি করছিল। অনন্যা ড্রয়িং রুমে অপেক্ষা করছিল। মুখ শান্ত, কিন্তু ভেতরে গভীর তোলপাড়। রবি কিছুক্ষণ পরই পৌঁছাল। হালকা ক্লান্তি এবং চিন্তা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠছিল। ম্যাডাম, আপনি এত তাড়াতাড়ি ডাকলেন, সব ঠিক আছে? সে ধীর স্বরে জিজ্ঞেস করল। অনন্যা তার দিকে তাকিয়ে বলল, রবি, আজ আমি এমন কিছু দেখেছি যা আমাকে ভাবতে বাধ্য করেছে, এবং আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। রবি নিজেকে সামলে নিয়ে বলল, যদি ব্যাপারটা সেই লোকগুলো বা অর্জুনের হয়, আমি সামলে নেব ম্যাডাম। কিন্তু তার কথায় লুকিয়ে থাকা ভয় অনন্যার কাছ থেকে লুকালো না। ভেতর থেকে সে নিজেকে বলছিল, যদি আমি এখন পদক্ষেপ না নিই তবে দেরি হয়ে যাবে। ঠিক সেই সময় ভারী পদশব্দ ঘরের শান্তি ভেঙে দিল। রাজীব সিং ভেতরে এলো। মুখে হালকা আনুষ্ঠানিক হাসি, কিন্তু চোখে সেই তীক্ষ্ণতা যা অনন্যা এখন সহজেই চিনতে পারত। সে রবির উপর দৃষ্টি রাখল। এখানে কি করছে? অনন্যা, তুমি বিদেশিদের উপর এত ভরসা করতে শিখলে কবে থেকে? অনন্যা সোজা বসে রইল। মামাজি, ও বিদেশি নয়, আমার সাহায্য, এবং সে এখানে আমার ইচ্ছায় আছে। রাজীবের হাসি শীতল হল। ইচ্ছা? অনন্যা, এই ঘর, এই সম্পত্তির দায়িত্ব আমার উপর আছে। আমি কোনো বাইরের লোককে এভাবে আসা যাওয়া করতে দিতে পারি না। অনন্যার চোখ কঠোর হয়ে গেল। সুরক্ষার নামে আপনি কি করছেন আমি সব জানি। অর্জুন শুধু গার্ডের মতো নয়, অন্য কারোর আদেশে কাজ করছে, এবং আজ যে ভিডিও আমি দেখেছি তা সুরক্ষা ক্যামেরা নয়, তা ছিল গুপ্তচরবৃত্তি। রাজীব কিছুক্ষণের জন্য থেমে গেল, মুখ একদম স্থির, যেন কেউ অসাবধানে তার ভেতরের স্তর খুলে দিয়েছে। তুমি ভুল বুঝছ, সে বলল, কিন্তু তার কণ্ঠে সেই দৃঢ়তা ছিল না যা আগে থাকত। না, অনন্যা শান্ত স্বরে বলল, আমি প্রথমবার সঠিক বুঝছি। রবি পেছনে দাঁড়িয়ে ঘটনাগুলো দেখছিল। সে কথা বলতে চাইছিল না, কিন্তু রাজীবের দিক থেকে আসা অবজ্ঞাপূর্ণ দৃষ্টি তাকে ভেতর পর্যন্ত আঘাত করছিল। রাজীব হঠাৎ তার দিকে ঘুরল। আর তুমি কি মনে করো, ধনী ঘরের মেয়েকে সাহায্য করে তুমি কোনো বড় কাজ করে দিয়েছ? রবি গভীর শ্বাস নিল। আমি কারো অবলম্বন হতে আসিনি সাহেব। আমি শুধু এটা জানি যে আমার কারণে তার অবস্থা ভালো হচ্ছে, এবং এটা আমার জন্য সম্মানের বিষয়। রাজীব হালকা হাসির সাথে বলল, সম্মান নাকি লোভ? এইবার অনন্যার সাথে সাথে বলল, বাস মামাজি, আপনি যত লুকোবেন তত পরিষ্কার বোঝা যাবে যে আপনার ভয়টা কিসের। রাজীদের মুখে বিরক্তির রেখা ফুটে উঠল। অনন্যা, তুমি এখনও অনেক কিছু জানো না। তাহলে বলুন, অনন্যা ধীর কিন্তু দৃঢ় স্বরে বলল, কেন আপনি ভয় পাচ্ছেন যে রবি আমার পাশে আছে? এমন কি আছে যা তার থাকার কারণে আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে? রাজীবের চোখে এক মুহূর্তের জন্য ঘাবড়ানো ভাব ঝলকে উঠল, এমন এক ঝলক যা অনন্যা আগে কখনো দেখতে পায়নি। এবং সেই মুহূর্তেই সে অনুভব করল যে রাজীবের চিন্তা রবি নয়, কোনো বড় রহস্য, এমন কিছু যা সে যে কোনো মূল্যে লুকিয়ে রাখতে চাইছিল। রাজীবের চেহারায় আসা ঘাবড়ে যাওয়ার ঝলক অনন্যার দৃষ্টি এড়াল না। সে প্রথমবার অনুভব করল যে তার সন্দেহ এখন আর সন্দেহ নেই, তা সত্য হতে শুরু করেছে। রাজীব ঘর থেকে বাইরে যাওয়ার জন্য ঘুরল, এবং যেতে যেতে শুধু একটি বাক্য রেখে গেল, অনন্যা, এসব কথায় পড়ে নিজের কষ্ট বাড়িও না। কিন্তু এইবার তার কণ্ঠে সেই শক্তি ছিল না যা সবসময় অনন্যাকে দমিয়ে দিত, যেন সে নিজেও নিজের কথা বিশ্বাস করছিল না। তার চলে যেতেই ঘরে ভারী নীরবতা নেমে এলো। রবি এগিয়ে এলো। ম্যাডাম, আপনার কি সত্যি মনে হয় যে উনি কিছু লুকাচ্ছেন? অনন্যা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এখন ভয়ের জায়গায় এক শান্ত দৃঢ়তা ছিল। রবি, এখনও পর্যন্ত আমি শুধু আন্দাজ করছিলাম, কিন্তু এখন আমি নিশ্চিত হয়েছি। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে জোরে আওয়াজ এলো, কিছু পড়ে যাওয়ার, তারপর কারো দৌড়ে যাওয়ার আভাস। পূজা ছুটতে ছুটতে ভেতরে এলো, শ্বাস ফোলানো। ম্যাডাম, বাগানের দেওয়ালে কেউ লাল রং দিয়ে লিখে দিয়েছে, এবং রবিজির সব জিনিসপত্র মাটিতে ছুঁড়ে ফেলা হয়েছে। শব্দে যতটা ঘাবড়ানো ছিল,
তার চেয়েও বেশি ভয় ছিল তার চোখে। রবি কিছু না বলেই বাইরে ছুটল। দেওয়ালে বড় বাঁকা অক্ষরে শুধু একটি সতর্কতা ছিল, দূরে থাকো, এটাই শেষবার বলছি। শুধু 5টি শব্দ, কিন্তু তাতে যত ঘৃণা ছিল তা বাতাস পর্যন্ত ঠান্ডা করে দিল। রবি তার ছড়িয়ে থাকা জিনিসপত্র তুলল। তেলের বোতলগুলো ভাঙেনি, কিন্তু কেউ সেগুলোকে রাগে ছুঁড়ে ফেলেছিল। তার ঠোঁট হালকা কাঁপছিল, কিন্তু আওয়াজ স্থির ছিল না। এখন এরা শুধু ভয় দেখাতে আসেনি, এরা বলতে চাইছে যে আমাদের এগিয়ে যাওয়া উচিত নয়। পূজা চিন্তিত হয়ে বলল, ম্যাডাম, এই ব্যাপারটা হাতের বাইরে চলে যেতে পারে। পুলিশকে? অনন্যা তাকে থামিয়ে দিল। না, যতক্ষণ না আমি জানতে পারছি যে মামাজি কি লুকাচ্ছেন, কেউ এই বাইরের কাউকে ডাকবে না। তার আওয়াজ ধীর ছিল, কিন্তু তাতে এমন এক শীতলতা ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। সে ভাবছিল, যদি রাজীব এত চিন্তিত হয় তবে এই বাড়িতে কিছু খুব বড় কিছু চাপা দেওয়া আছে। অনন্যা গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে বলল, পূজা, মামাজির পুরনো অফিস, সেটা কি এখনও উপরে স্টাডি রুমে বন্ধ আছে? পূজা ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, কিন্তু সেখানে তো কত বছর ধরে তালা খোলা হয়নি। অনন্যা তার হুইল চেয়ার ঘোরানো এবং পুরনো কাঠের শেলফের দিকে এগিয়ে গেল, সেই শেলফ যা তার বাবা একসময় লাগিয়েছিলেন। সে কয়েক সেকেন্ড ধরে তার উপরিভাগ অনুভব করল, আঙুলগুলো নিচের দিকে সরালো এবং হঠাৎ একটি ঠান্ডা ধাতু তার আঙুলে আটকে গেল। সেটা ছিল চাবি, পুরনো, ভারী এবং ধুলোয় ঢাকা। পূজা হতবাক হয়ে গেল। ম্যাডাম, আপনি কি করে জানলেন যে চাবি এখানেই থাকবে? অনন্যা ধীরে স্বরে বলল, কারণ এই বাড়িটা যতটা মামাজির ততটাই একসময় আমার বাবারও ছিল, আর আমার বাবা তালা কখনো কারণ ছাড়া লাগাতেন না। সে চাবিটি শক্ত করে ধরল, যেন সেই ছোট্ট ধাতুতেই আজকে সব শক্তি লুকিয়ে আছে। রবি, সে বলল, আজ রাতে আমরা সেই ঘরটা খুলব। রবি তার দিকে তাকিয়ে রইল, ভয়ও ছিল, আনন্দতাও। আমি আপনার সাথে আছি ম্যাডাম, সেই ঘরে যাই থাকুক না কেন। হাবেলির বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, যেন দেওয়ালগুলো সেই রহস্যকে চিনতে পারছে যা বছর ধরে তাদের ভেতরে বন্ধ ছিল। এবং সেই মুহূর্তেই অনন্যা জেনে গেল, আজ রাতে শুধু একটা ঘরের তালা ভাঙবে না, বরং সত্যের তালা ভাঙতে চলেছে। রাতের ঠান্ডা বাতাস হাবেলির দেওয়ালে ধাক্কা খাচ্ছিল, যেন সেও জানে যে আজ কিছু বড় জিনিস খুলতে চলেছে। অনন্যা এবং রবি ধীর পায়ে পুরনো স্টাডি রুমের সামনে পৌঁছল। চাবি তার হাতে কাঁপছিল না, কিন্তু হৃৎস্পন্দন দ্রুত ছিল। সে চাবি তালায় ঘোরালো এবং দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ধুলো এবং নীরবতা ছিল, যেন ঘরটি বহু বছর ধরে কারো জন্য অপেক্ষা করছিল। রবি টর্চ চেলে চারিদিকে আলো ছড়াল। তাদের নজর সেই বড় আলমারির দিকে পড়ল, যা সব সময় বন্ধ থাকত। রবি সেটা খোলার চেষ্টা করল এবং কিছু চেষ্টার পর আলমারি ঝাঁকুনি দিয়ে খুলল। একটি ফাইল নিচে পড়ল। অনন্যা সেটা তুলল। তাতে তার বাবার নাম এবং নিচে রাজীবের স্বাক্ষর ছিল। সে পাতা উল্টাল। কাগজপত্র পরিষ্কার বলছিল যে দুর্ঘটনার আগে এবং পরের অনেক ফাইল পরিবর্তন করা হয়েছে, একটি ধীর গোপন প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি ধীরে ধীরে রাজীবের নামে হচ্ছিল। রবি ধীরে ধীরে জিজ্ঞেস করল, ম্যাডাম, এটা কি সেই জিনিস যা থেকে সে ভয় পেত? অনন্যার চোখে ঝলক ছিল, কিন্তু আওয়াজ ধীর, হ্যাঁ রবি, এটা প্রমাণ যে বাবার মৃত্যু এবং আমার ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ার পর সে সব নিজের হাতে নিয়েছে। সে ভয় পাচ্ছিল যে আমি দাঁড়িয়ে যাব এবং সত্য দেখতে শুরু করব। হঠাৎ পিছন থেকে কদমের ধীর প্রতিধ্বনি শোনা গেল। রাজীব দরজায় দাঁড়িয়েছিল, মুখ কঠিন কিন্তু চোখে অস্থিরতা। অনন্যা, তুমি এই সব আমার কথা না শুনেই বিশ্বাস করছ? অনন্যা কাগজপত্র তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তাহলে বলুন মামাজি, এই সব কি? রাজীব এক মুহূর্তের জন্য চুপ থাকল, তারপর বলল, তোমার বাবার অবস্থা খারাপ ছিল, কোম্পানি ভেঙে যাচ্ছিল, আমি শুধু সেটাকে বাঁচাতে চেয়েছিলাম। অনন্যা শান্ত স্বরে বলল, যদি বাঁচাতে চাইতেন তবে সত্য লুকালেন কেন? কেন আমাকে একা ছেড়ে দিলেন? কেন রবিকে হুমকি দেওয়া হলো? রাজীবের আওয়াজ ভাঙতে শুরু করল, তোমার কাছে শক্তি ছিল না অনন্যা, আর আমার মনে হলো আমি সব সামলাতে পারি। না, অনন্যা বলল, আপনার মনে হয়েছিল যে আমি আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, তাই আপনি এই ঘর, এই কোম্পানি এবং আমার জীবন, এই তিনটের ওপর দখল নিতে চেয়েছিলেন। রাজীবের মুখের কঠোরতা ধীরে ধীরে পড়তে লাগল। সে এখন শক্তিশালী মানুষ ছিল না, বরং একজন হেরে যাওয়া মানুষের মতো দাঁড়িয়েছিল। সে কিছু না বলেই ঘুরল এবং ধীরে ধীরে চলে গেল। হাবেলিতে ছড়িয়ে থাকা ঠান্ডা বাতাস যেন তার পিছনে পিছনে বেরিয়ে গেল। রবি অনন্যার কাছে এলো, তার আওয়াজে গভীর সহানুভূতি ছিল। ম্যাডাম, আজ আপনি শুধু একটা ঘর খোলেননি, আপনি নিজের ওপর লাগানো ভয়ের তালাও খুলে দিয়েছেন।
অনন্যা হাসল, হালকা, শান্ত এবং মজবুত। আর তুমিই আমাকে এই সাহস দিয়েছ রবি। যদি তুমি না থাকতে তবে হয়তো আমি আজও অন্ধকারে বসে থাকতাম। রবি মাথা ঝুঁকিয়ে বলল, সত্যি হাঁটা থেকে নয় ম্যাডাম, মন থেকে বের হয় ম্যাডাম, আর আপনার মন খুব মজবুত। হাবেলির অন্ধকার যেন পিছিয়ে যেতে লাগল। অনন্যা ঘরের দিকে শেষবার তাকাল। সেই ঘরটি এখন শুধু অতীত রহস্যের বোঝা ছিল না, বরং এক নতুন শুরুর দরজা ছিল, যেখানে সত্য, বিশ্বাস এবং মানবতা জিতে গিয়েছিল। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তবে কমেন্টে জানান যে আপনার শিক্ষা কী, এবং চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন।